স্কুল স্ট্রিট সেখানে যেখানে আগুন ভয়াবহ এই অগ্নিকাণ্ড এবং সেখানে 9 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ আরও মর্মান্তিক এই অগ্নিকাণ্ড যেখানে 80 জনকে উদ্ধার করেছে দমকল। ঠিক ঘটনাস্থল থেকে সরাসরি সব খবরের দিকে নজর রাখবো। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে এই যে এলাকা তা কিন্তু পুরোটাই ঘিরে রাখা হয়েছে এবং একাধিক পুলিশ আধিকারিক রয়েছেন, দমকল আধিকারিকেরা রয়েছেন এবং একই সঙ্গে কেএমসির টিম তারা ভেতরে পৌঁছে গিয়েছে। এবং যে বিষয়টা 9 জনের মৃত্যু হয়েছে, ঠিক এখান থেকে ঢিলছোড়া দূরত্বে দমকলের হেডকোয়ার্টার এবং সেখান থেকে 4টে ইঞ্জিন পৌঁছে যায়। গতকাল ঠিক রাত 2টো নাগাদ এখানে আগুন লাগে বলে জানা যাচ্ছে সূত্র মারফত, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা আগুন নেভানোর কাজ চলে অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আনার কাজ তা 4টে 30 নাগাদ শেষ হয়ে যায় এবং 9 জনের মৃত্যু হয়েছে। 9 জনকেই কলকাতা মেডিকেল কলেজ, পাশেই কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক হয় এই অগ্নিকাণ্ড এবং পরবর্তী ক্ষেত্রে 80 জনকে উদ্ধার করা গিয়েছে। এখন পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে। কেএমসির যারা আধিকারিক রয়েছেন তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করলেন, অর্থাৎ 3 তলায় সেকেন্ড ফ্লোর যেখানে এই হোটেল সেখানে তারা প্রবেশ করেছেন। তারা পুরো বিষয়টা তারা খতিয়ে দেখছেন। এর আগে ডিসিডিডি তিনি ওপরে গিয়েছিলেন এবং তারপর তিনি পুরো বিষয়টা তিনি খতিয়ে দেখেছেন এবং একটি সিট গঠন করা হয়েছে, অর্থাৎ যেমনটা অ্যাডিশনাল সিপি ক্রাইম কুনাল আগরওয়াল জানিয়েছিলেন যে 5 সদস্যের সিট গঠন করা হয়েছে। এই হোটেলের যিনি মালিক তিনি এখনও পর্যন্ত পলাতক রয়েছেন। অর্থাৎ এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এক এক করে যে সমস্ত ঘটনাবলী অর্থাৎ যে পর্যায়ক্রম চোখে আসছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে এই মর্মান্তিক অভিজ্ঞতার কথা তারা কিন্তু উঠে এলো এই প্রত্যক্ষদর্শীদের থেকে, যারা আবাসিক রয়েছে তাদের থেকে। কি বলছেন তারা শোনাবো একবার। আমরা রুমে শুয়ে রয়েছি, দেখলাম যে হাউকাউ বেরিয়ে আসলে দেখলাম যে উপরে আগুন লেগেছে। নিচের হোটেলে ছিলাম, সেকেন্ড ফ্লোরে লেগেছে। বেরিয়ে এসছি আমরা, ভালোই দেওয়া হয়েছিল, আনুমানিক 2টা। দমকল এসে কাজ করেছে? হ্যাঁ, সাথে সাথে। রাত 2:30 হবে, দরজা খুব জোরে ধাক্কাচ্ছিল, তো এত জোরে আমরা ভয় পেয়ে গেছিলাম। আমাদের যে হোটেল বয় ছিল সে বলতেছে ভাইয়া তাড়াতাড়ি বের হন, বিল্ডিং এ আগুন লাগছে। তো আমরা তাড়াহুড়া করে বাচ্চা নিয়ে আমরা নেমে পড়ছি। হোটেল বয়ের তৎপরতায় আমরা আসলে বেঁচে গেছি। যদি উনি এভাবে না করতো তাহলে হয়তো আমরাও এই মৃত্যুর শিকার হতে পারতাম। হওয়ার জন্য বাইরে আসার পর অনেকটা শ্বাসকষ্ট হয়ে গেছে। সেকেন্ড ফ্লোরে আগুন লাগছে, তো ওই সেকেন্ড ফ্লোরে যারা ছিল তারা হয়তো রুমের থেকে বেরোতে পারে নাই। আর 4th ফ্লোরে যারা ওরা কিছু ছাদে উঠছে, দেখলাম যে ফায়ার ব্রিগেড আসছে, আয়শা উদ্ধার করছে। 4 নম্বরে একজন ছিল, উনি মোবাইল দিয়ে বারবার বলতেছে হেল্প হেল্প। ফায়ার ব্রিগেড গিয়ে গ্লাস ভেঙে ওনাদের মা এবং ছেলেকে বের করে আনছে। 4th ফ্লোরে কোনো অ্যালার্ম বেজেছে? ফায়ার ফাইটিং সিস্টেম কিছু দেখেছে? না, এরকম কিছু চোখে পড়েনি। আমরা প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন তাদের এই মর্মান্তিক অভিজ্ঞতার কথা শুনলাম। এবার যে বিষয়টা দেখাবো যে আবাসিক যারা এই 5 তলা বিল্ডিংয়ের আবাসিক ছিলেন তারা কি বলছেন। তারা বলছেন যে বারবার করে তারা ফায়ারকে জানিয়েছিলেন, কেএমসিকে জানিয়েছিলেন, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। তারা কি বললেন শুনুন একবার। कुछ नहीं है, फायर एक्सिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा। वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं। मेरा रेसिडेंस है इधर दीदी, मैं रहती ही यहाँ पे हूँ। यहाँ पे तो बहुत सारा होटल भी है, सबका परिस्थिति एक ही है। ऑब्वियसली सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करने नहीं मांगता है। कम्युनिटी के मेंबर्स जो हैं बिल्डिंग के, वो लोग को सोचना चाहिए। 400 স্কোয়ার ফিট ছাদ ছিল, ছাদ ওকে 3 তল্লা বাড়ি করে দিয়েছে। ওই গলির দিকে দেখবেন এই সব কাউন্সিলর এখানকার ছিল, সৈনী মুখার্জি, তো নैना বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা। ছোট ছোট ঘর ছিল, একটা ঘর 300 স্কোয়ার ফিট হবে। মানে আপনি যদি উপরে চড়বেন না, মানুষ থাকতে পারবে না। এটা ছোট ছোট রুম, গেস্ট হাউস বানিয়ে, মানে কোনো ইকুইপমেন্ট নেই। আপনি ভাবুন না, পাশে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে হেভি আগুন লাগলো কিভাবে। যে সব গেস্ট হাউস বানাচ্ছে করছে, কোনো কর্পোরেশনের নিয়ম নেই, কোনো ফায়ারের লাইসেন্স নেই, এদের ট্রেড লাইসেন্সও যদি খুঁজবেন গেস্ট হাউসের নেই। টোটাল ইলিগাল, এভরিথিং ইলিগাল। আমরা প্রচুর বার বলেছি। এসি আপনি দেখুন না, এসি আপনি দেখুন, কটা এসি একটা বিল্ডিং এ, কটা এসি, ওইদিকে এসি এইদিকে এসি। মানে এই বাড়িটাও পড়ে যাবে যেভাবে এরা পিলার কেটে বানিয়েছে। দেখবেন কোনোদিন বাড়ি কলেপস হয়ে যাবে। দেখুন, প্রত্যক্ষদর্শী বা আবাসিক যারা রয়েছেন তাদের সঙ্গে যেরকমভাবে কথা হলো, তারা যেটা বলছেন যে বেনিয়মের অভিযোগ রয়েছে, কোনোরকমভাবে আইন মেনে হয়নি, অর্থাৎ বেআইনি এই বিল্ডিং তারা বলছেন এবং তারা একাধিক অভিযোগ করছেন। আমার সহকর্মী সান্নিক রয়েছেন এই ঘটনাস্থল থেকে, তার সঙ্গে কথা বলবো এবং জানবো যে কোন কোন বেনিয়মের অভিযোগ উঠছে, কি অভিযোগ উঠছে এক্স্যাক্টলি। সান্নিক, শুধু তো এই বেনিয়মের অভিযোগ কিন্তু একাধিক, শুধুমাত্র একটা দুটো বিষয় নয়। তোমার সঙ্গে যদি আলোচনায় আসি, সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ, তোমাকে একবার আমি বিল্ডিংটার সামনেটার ছবিটা, তুমিও দেখতে পাচ্ছ, আমিও দর্শকদের একবার দেখাই। এই বিল্ডিং এর বাইরের অংশটা তুমি দেখতে পাচ্ছ, ওপরে এসির যে
আউটার ইউনিট, সেই আউটার ইউনিটের সংখ্যাটা একবার দেখো। যদি সঠিকভাবে নিয়ম না মেনে, যেটা আবাসিকরা অভিযোগ তুলছেন, যদি এই রকম একটা কনস্ট্রাকশন হয় যেখানে ইলেকট্রিকের এত লোড, সেই রকম জায়গায় স্বাভাবিকভাবেই কোনো রকম এদিক ওদিক হলে সেখানে শর্ট সার্কিটের আশঙ্কা থাকবে, সেটা খুব স্বাভাবিক। এবং এক্ষেত্রেও যেটা বলা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এইটা হয়েছে। প্রতি ঘরে ঘরে এসি, এক একটা বিল্ডিং এ এক একটা ফ্লোরে অনেকগুলো করে এসি চলছে, সবকিছু চলছে, কিন্তু নিয়মের ক্ষেত্রে কোনো কিছু মানা হচ্ছে না। নিয়ম বলতে এই যে এক একটা হোটেলের এক একটা ঘর, যারা সেখানে ছিলেন, যাদের সঙ্গে আমরাও কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছেন যে ভেতরে একেবারে ছোট 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 ঘর। তারা জায়গাটাকে বেছে নেন কেন না, ধর্মতলা থেকে একেবারে কাছে, তাদের আশেপাশে যাতায়াতের সুবিধা, সেই কারণে তারা হয়তো এই হোটেলগুলোকে বেছে নেন এবং সস্তাও হয় অনেকটা, কিন্তু রুমের সাইজ একেবারে ছোট, ভেন্টিলেশন একেবারে নেই। নিভে যাওয়ার পরেও 9 জনের মৃত্যু। সবার আগে প্রশ্ন তোলে এই রুমগুলোর ভেন্টিলেশন নিয়ে, যে যেখানে ধোঁয়াটা জমা হচ্ছে, ধোঁয়া বেরোনোর কি কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। সেই কারণেই কালো ধোঁয়ার মধ্যে, বিষাক্ত ধোঁয়ার মধ্যে আটকে পড়ে 9 জনের মৃত্যু হলো। দ্বিতীয়, যখন এই ধোঁয়াটা ভেতরে আটকে গেছে, সেখান থেকে যারা আটকে পড়েছেন তারা সেখান থেকে বেরোনোর রাস্তা পেয়েছিলেন? তারা বলছেন না। এই হোটেলগুলোর মধ্যে প্রত্যেকটা ফ্লোরে, ধরো আমরা কোনো অ্যাপার্টমেন্টে গেলে প্রচুর ফ্ল্যাট দেখি এক এক ফ্লোরে, ওই রকম এক একটি ফ্লোরে অনেকগুলি করে হোটেল রয়েছে। আলাদা করে তাদের কোনো ইমার্জেন্সি এক্সিট কিংবা অন্য কোনো ভাবে বিকল্প কোনো ব্যবস্থা, ফায়ার এক্সটিংগুইশার কোনো সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম কোনো কিছু নেই। অর্থাৎ ফায়ার সেফটিকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে এই গোটা এস্টাবলিশমেন্টগুলো চলতো। এবং তুমি যেমনটা বলছিলে যে কোনো রকম কোনো ফায়ার অ্যালার্ম নেই, অর্থাৎ এক্সিট গেট নেই, তাহলে পরে এর পারমিশন কিভাবে হলো? আমরা একবার দেখানোর চেষ্টা করব, গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করব যে এই যে 5তলা বিল্ডিং, সেখানে একাধিক হোটেল রয়েছে। যে হোটেলে আগুন লাগে, শিখাইন হোটেল, সেখানে কিভাবে আগুন লাগে, তার যে প্রবেশ পথ, তার যে এক্সিট গেট, তা রয়েছে কিনা, এই সমস্ত বিষয়টা একবার গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেই ছবিটা একবার দেখাবো আপনাদের। একদম এই 5তলা বিল্ডিং, যেখানে 3 তলাতে একদিকে রেস্তোরাঁ রয়েছে, একদিকে সুপার মার্কেট রয়েছে, নিউ মার্কেট, এবং অন্যদিকে দেখা যাচ্ছে ঠিক তার পাশেই দমকলের একটি হেডকোয়ার্টার রয়েছে। এবং তার ঢোকার রাস্তা দেখুন, ঢোকার রাস্তাটা কিন্তু মাত্র একটাই, অর্থাৎ এই ঢোকার যে রাস্তাটা, অর্থাৎ যেখান দিয়ে এন্ট্রি হবে, সেটা কিন্তু একটাই। অর্থাৎ যদি কোনো বিপদ হয়, যেরকমটা আজকে ঘটলো এই মর্মান্তিক অগ্নিকাণ্ড, তাহলে পরে বেরোনোর রাস্তা কোন দিকে? যেদিকে ঢুকছে সেই দিকেই বেরোতে হবে। লোহার সিঁড়ি, যখন এই অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে, লোহার সিঁড়ি কতখানি নিরাপদ তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। নিরাপদ কি, এটাও কিন্তু প্রশ্ন উঠছে। সাধারণভাবে জানা যায় যে, সাধারণভাবে একটা জ্ঞান হিসেবেই দেখা যায় যে এই লোহার সিঁড়ি তা কিন্তু নেমে আসার জন্য নিরাপদ নয়। এবং অন্যদিকে যেটা বিষয়, এই যে একটা মাত্র পথ, সেই একটা মাত্র পথ দিয়ে প্রবেশ তো হবে, কিন্তু এই রকম ধরনের যখন কোনো অগ্নিকাণ্ড হবে, যখন কোনো বিপদ হবে, তখন কি বেরোনোর যে পথটা তা কিন্তু নেই। অর্থাৎ এ নিয়ে একেবারে প্রশ্ন কিন্তু উঠছে। আমরা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি এই পুরো জায়গাটা, যেখানে এই 5তলা বিল্ডিং, 3 তলাতে একটি হোটেল রয়েছে, সেখানে আগুন লাগে। আমরা বাইরের ছবিটা দেখলাম, গ্রাফিক্যালি আমরা দেখানোর চেষ্টা করলাম ঠিক হোটেলের বাইরেটা ঠিক কীরকম। একটা মাত্র প্রবেশ পথ, সেখানে এক্সিট কোনো গেট নেই, কিন্তু ভেতরের ছবিটা কীরকম জানেন? গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করব। আমার সহকর্মী মিমি নিউজ রুম থেকে রয়েছে, সরাসরি যাব মিমির কাছে। মিমি, গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করব যে এই যে হোটেল, তার হোটেলের ভেতরের রুমগুলো ঠিক কীরকম। একদমই সুদীপ্ত, সেই ছবিটাই দেখাবো, আর দেখলে না অবাক হয়ে যাবেন আপনারাও। যেখানে এই শিখা ইন হোটেলটা, এই বিল্ডিংটাই আমরা অসমর্থিত সূত্রে জানতে পারছি এই বিল্ডিংটা আদতে কোনো বাণিজ্যিক বিল্ডিংই নয়, এটা পুরোপুরি একটা রেসিডেন্সিয়াল প্লেস। আর সেখানেই এতগুলো হোটেল গজিয়ে উঠেছে, প্রায় প্রত্যেক ফ্লোরে 4-5টা করে হোটেল। সেই হোটেলের ঘরগুলো ঠিক কীরকম? আগুন লাগার আগে এই শিখা ইনের কয়েকটা ঘরের ছবি আমাদের কাছে এসেছে, দেখুন দেখাই। প্রথমে এটা হচ্ছে এই শিখা ইন, যেখানে আগুন লেগেছে, সেই হোটেলের এন্ট্রান্স। এই দরজাটা দেখুন মেরে কেটে 5 ফিট হবে, আর দুদিকে আবার কোলাপসিবল গেট আছে, ফলে আরও একটু সংকীর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে রিসেপশন, কোনো হোটেলের রিসেপশন, 5 ফিটের একটা ঢোকার জায়গা, এন্ট্রান্স।
আচ্ছা এবার দেখুন, এটা হচ্ছে রিসেপশন। কোনো মতে হয়তো একজন এখানে, একজনকে দুজন এখানে ফিট করবেন। এটা হচ্ছে শিখা ইনের রিসেপশনের ছবি। আচ্ছা এবার ঘরের ছবি দেখাই। দেখুন, এই হচ্ছে একটা বেডরুম। একটা বেড রয়েছে, দেয়ালের সঙ্গেই বেড শেষ, রুম শেষ, বেডের সঙ্গেই আবার দেয়াল। মানে কোনো মতে দুজন শুতে পারবেন এই সাইজের একটা বেড, আর সেই বেডের দুপাশেই দেওয়াল। কতটা ছোট্ট ঘুপচি ঘর। এই পাশে একটা ছোট জানালা রয়েছে। এই ঘরে তবু একটা জানালার তো দেখা মিলছে। আর একটা ঘর দেখাই, দেখুন এই ঘরটা দেখুন। বেড, পা ঠেকে যাচ্ছে, এখানে একটা ডেস্ক মতন বানানো রয়েছে, সেখানে পা ঠেকে যাচ্ছে। আর জানলা, এটাকে আপনি জানলা বলবেন? এইটুকু একটা ঘুপচি, একটা ভেন্টিলেটরের মতন, এই হচ্ছে জানলা। এই হচ্ছে রুমের সাইজ। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কমার্শিয়াল বিল্ডিং হয়ে থাকে, তাহলে কমার্শিয়াল বিল্ডিংয়ে কি করে হোটেল তৈরি হয়? বেনিয়ম। আর যদি এটা মানে যদি রেসিডেন্সিয়াল প্লেস হয়ে থাকে, তাহলে কি করে হোটেল তৈরি হয়? এক্ষেত্রে বেনিয়ম। আর যদি এটা কমার্শিয়াল প্লেসই হয়ে থাকে, হোটেল হয়ে থাকে, তাহলে হোটেল তৈরির জন্য তো বেশ কিছু নিয়ম থাকা দরকার। সেই নিয়ম কোথায়? কারণ পুরোটাই এখানে বেনিয়ম। এখানে কোনো সিঁড়িও নেই, যেরকম সুদীপ্ত আমাদেরকে বলছিল যে কোনো সিঁড়ি নেই, কারণ সিঁড়ি করার মতন কোনো স্পেসই নেই। একটা লোহার সিঁড়ি, প্যাঁচানো লোহার সিঁড়ি, সেটা নাকি একটা হোটেলের সিঁড়ি। ছত্রে ছত্রে বেনিয়ম স্পষ্ট হয়ে গেছে এই শিখা ইনে। আমরা খুব দ্রুত স্পটে আসতে পেরেছি বলেই 80 জনকে রেস্কিউ করতে পেরেছি। প্রত্যেকটা রুমের যেরকম অবস্থা, সব লোক মারা যেত, সবাই। আপনারা কোনো এফআইআর করছেন? নিশ্চয়ই হবে, পুলিশ করছে, আমরাও করছি। তদন্ত কমিটি গঠন নিশ্চয়ই হবে। সমস্ত হোটেল এবার পরিদর্শন করা হবে, কারা এর পিছনে যুক্ত, কারা এই হোটেলের পারমিট দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে, পূর্বতন সরকারের কারা কারা দায়ী, সব দেখা হবে। দেখলাম, গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করলাম, আমার সহকর্মী মিমি সেই ছবি দেখাচ্ছিল যে হোটেলের ভেতরটা ঠিক কতটা দুর্বিষহ অবস্থায় ছিল। অর্থাৎ এই ধরনের ঘটনা যে কাম্য এরকম জায়গায়, তা কিন্তু একেবারে পরিষ্কার ছিল। তা সত্ত্বেও পারমিশন কীভাবে হলো, একটা প্রশ্ন যেমন উঠছে। পাশাপাশি এই হোটেলের মালিক বীরেশ্বর মিত্র, বেহালার বাসিন্দা, তার ফ্ল্যাটে ইতিমধ্যেই কিন্তু পুলিশ পৌঁছে গিয়েছে এবং তিনি এখন পলাতক। আর এই ঘটনায় ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে, একজন কর্মীকে আটক করা হয়েছে এবং ম্যানেজারকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত বীরেশ্বর মিত্র তার কিন্তু খোঁজ চালাচ্ছে বেহালা থানার পুলিশ, এবং ঠিক যেরকমটা আমরা জেনেছিলাম যে একটি সিট গঠন করা হয়েছে 5 সদস্যের, এবং সেই মতো তদন্ত চলছে। আমি রাজীবের কাছে যাব, আমার সহকর্মী রাজীব সরাসরি সেখান থেকে রয়েছে, অর্থাৎ বীরেশ্বর মিত্রের যে ফ্ল্যাট সেখান থেকে। রাজীব, এখন সেখানকার ছবিটা ঠিক কীরকম? দেখো, বেহালা রায়বাহাদুর রোড 3 নম্বর এই যে আবাসন রয়েছে, এই আবাসনের একতলাতেই থাকেন কিন্তু বীরেশ্বর মিত্র। তিনি আজ সকালে এই ফ্ল্যাটে কিন্তু ছিলেন। যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আজ সকালবেলা বেহালা থানা পুলিশ ও নিউ মার্কেট থানার পুলিশ যখন যৌথভাবে তল্লাশি চালায়, এই যখন বাড়িতে আসেন, তার আগে কিন্তু তিনি এই বাড়ি থেকে কিন্তু পলাতক হয়েছেন, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর যাচ্ছে। এবং ইতিমধ্যে যেমনটা দেখা যাচ্ছে, একটি গাড়ি রয়েছে, যেমনটা সাদা গাড়ি দেখতে পাচ্ছ তুমি, আরেকটি যে গাড়ি রয়েছে, তিনি ওই গাড়ি নিয়ে কিন্তু সকালবেলায় কিন্তু পালিয়ে গেছেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই যে বীরেশ্বর মিত্র, এই দীর্ঘদিন ধরে বেহালা রায়বাহাদুর রোডের 3 নম্বর বেহালা রায়বাহাদুর রোডের এই আবাসনের 1 নম্বর যে একতলা যে ফ্ল্যাট দেখতে পাচ্ছ, এই আবাসনের এই একতলা ফ্ল্যাটে কিন্তু দীর্ঘদিন ধরে বসবাস করেন। আর সকালে কিন্তু যে খবরটা আসে, তারপরে কিন্তু সকালবেলা একটি গাড়ি নিয়ে কিন্তু এই এলাকা ছেড়ে কিন্তু তিনি চম্পট দিয়েছেন, এমনটা জানা যাচ্ছে। আজ সকালবেলায় যখন বেহালা থানার পুলিশ এবং নিউ মার্কেট থানার পুলিশ যৌথভাবে যখন এই ফ্ল্যাট আবাসনে এসে যখন তল্লাশি চালান, তিনি কিন্তু এই ফ্ল্যাটে ছিলেন না, তার আগেই একটি গাড়ি নিয়ে কিন্তু তিনি বেরিয়ে গেছেন, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই বেহালা থানা পুলিশ গোটা তল্লাশি শুরু করেছে। পাশাপাশি ইতিমধ্যেই বীরেশ্বর মিত্র কিন্তু তল্লাশি চালাচ্ছেন, এবং যেমনটা জানা যাচ্ছে, আজ সকালবেলায় কিন্তু যখন পুলিশ ঘটনাস্থলে আসেন, এই যে ফ্ল্যাটে রয়েছে, এই ফ্ল্যাট আবারও দেখানোর চেষ্টা করবো। এই একতলার যে ফ্ল্যাট রয়েছে, একতলার যে ঘর রয়েছে, এই ঘরে যখন তল্লাশি চালান, তিনি কিন্তু এই বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেছেন, এবং ইতিমধ্যেই বেহালা থানা পুলিশ কিন্তু বীরেশ্বর মিত্র কিন্তু তল্লাশি চালাচ্ছে।
এই রকম একটা বিল্ডিংয়ে 4-5টা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি খুপড়ি করে একটা মাত্র জানালা ছিল বলে দুজন ভদ্রলোক ভদ্রমহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের কর্মীরা ল্যাডার দিয়ে নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে এসছেন। কিন্তু আজকে যদি জানালা থাকতো, সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে ওনাদেরকে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। কেএমসি পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে এই ওখানে ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। প্রত্যেকটা জায়গায় আমরা অডিট করব এবং আমরা কড়া ব্যবস্থা নেব। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল, প্রচুর ইলিগাল করেছে। ছোট ছোট ঘর, তার মধ্যে গেস্ট হাউস করে এরা তৃণমূল জামানায় সব এরা করেছে। কাউন্সিলর প্রচুর টাকা নিয়েছে এখান থেকে এরা। আর যেসব হোটেল রয়েছে সেগুলো ইলিগাল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, ব্যবস্থা নেওয়া উচিত, তো খুব দরকার এটা। তদন্ত হবে, কড়া পদক্ষেপ হবে। আমরা কথা বলেছিলাম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম কুণাল আগরওয়ালের সঙ্গে। তিনি যেমনটা বলছিলেন যে সিট গঠন হয়ে গিয়েছে, 5 সদস্যের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, যেখানে ডিসি ডিডি রয়েছেন, এবং পাশাপাশি নিউ মার্কেট থানা থেকে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলাও রুজু করা হয়েছে। এবং যেটা দেখা গেল যে বীরেশ্বর মিত্র, এই হোটেলের মালিক, তার বাড়িতে তড়িঘড়ি পৌঁছে গিয়েছে বেহালা থানার পুলিশ। তার পুরো বাড়ি ঘিরে রাখা হয়েছে। ম্যানেজারকে এবং কর্মীকে, হোটেলের দুজনকে আটক করে রাখা রয়েছে। তদন্ত চলছে, একদিকে তল্লাশি চলছে বীরেশ্বর মিত্রের, অর্থাৎ এই হোটেলের যিনি মালিক। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী রৌনক রয়েছে। রৌনক, নিউ মার্কেট থানা থেকে একটি মামলা রুজু করা হয়েছে, সেখানে ঠিক কোন কোন ধারা দেওয়া হলো আর কি জানা যাচ্ছে? দেখো, একেবারে এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। বিএনএস এর 105 অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের ধারা, এবং পাশাপাশি 61 বিএনএস অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র, এবং বিএনএস এর 3x5 যেটা হলো সমবেতভাবে অপরাধ, এই 3টি সহ একাধিক ধারায় ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ডিসিডিডি তার নেতৃত্বের মোট 5 জনের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে কলকাতা পুলিশ গোটা বিষয়টি তদন্ত করার জন্য। এবং যে দুজনকে আটক করে রাখা হয়েছিল যখন আগুন লাগে, তাদের ভূমিকা কি ছিল, তারা কি আদৌ দমকলকে ঠিক সময় ফোন করেছিল, এবং সব থেকে যে বিষয়গুলি এই হোটেলের বিরুদ্ধে সামনে আসছে, কোন রকম কোনো ফায়ার এক্সিট কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলেই প্রাথমিক অনুমান। সেক্ষেত্রে এরকম একটা কমার্শিয়াল প্লেসে যেখানে তারা ব্যবসা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবাসিকদের সুরক্ষার কথা কেন মাথায় রাখা হয়নি, এই কারণে কিন্তু দুজনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। এবং অন্যদিকে পুলিশের পক্ষ থেকে যে স্বতঃপ্রণোদিত মামলা তা রুজু করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো, দমকলের তরফেও কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেও এফআইআর রুজু করেছে পুলিশ। অর্থাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে 2টি এফআইআর রুজু করে মামলা শুরু হয়েছে, এবং যে ধারাগুলি দেওয়া হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনএস এর 105 অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মামলা কিন্তু ইতিমধ্যে ধারা রুজু করে তদন্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা এসআইটি করছি, এসআইটি গঠিত করা হয়েছে, 5 মেম্বার হবে, ডিসিডিডি হেড করবেন, এবং আমাদের একটা সিউমোটো কেসও করা হচ্ছে, ফায়ার কমপ্লেন দিচ্ছে। প্রিলিমিনারি আমাদের যত ক্রিমিনাল অ্যাঙ্গেল আছে, কিভাবে হয়েছে, যত ডেথ হয়েছে, সেটা নিয়ে অলরেডি আমাদের ডিডির হোমিসাইড টিম পুরো টেক আপ করে নিয়েছে, ওরা স্টাডি করছে। তারা কি বাংলাদেশি নাগরিক? ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি, তাদের দিয়ে আমরা ক্রস ভেরিফিকেশন আমাদের চলছে কি ওরাই ভিকটিম কি নয়। একদিকে যখন তদন্ত কমিটি গঠন হয়েছে, অন্যদিকে বীরেশ্বর মিত্র, তার বাড়িতে পুলিশ পৌঁছে গিয়েছে, তিনি পলাতক রয়েছেন হোটেলের মালিক, এবং একই সঙ্গে এই হোটেল ঘিরে একাধিক গাফিলতির কথাও উঠে আসছে। এবং এখানে বলা হচ্ছে যে বেনিয়মের অভিযোগ উঠছে, বেআইনি এই হোটেল গড়ে উঠেছিল, যেখানে আবাসিকরা রয়েছেন, ব্যবসায়িক ক্ষেত্রে কিভাবে এটা ব্যবহার করা হতে পারে, এবং এই সমস্ত কিছু নিয়ে যখন এই একাধিক গাফিলতি, বেনিয়ম, বেআইনের কথা উঠে আসছে, ঠিক তখন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। ইসি চালানোর কথা 10টা ইসি চালাচ্ছে, সিএসসি কি করে পারমিশন দিয়েছে, ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে, 15 বছর ধরে কোনো অডিটও হয়নি, আর কোনো অডিট টিম সেই কাজও করেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হবে, আমরা কেএমসি, ফায়ার, পিডব্লিউডি যারা যারা আছে, পুলিশ, সবাইকে নিয়ে একটা টিম গঠন করে এই চত্বরের মধ্যে, রাদার কেএমসির মধ্যে যারা এই ধরনের হোটেল চালাচ্ছে, এগুলো আমরা চলতে দেব না। এই খবরেই ফিরবো, এখন একটি বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। আগুন
3:30 দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर की सिर्फ कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল। তারাপীঠের পর কলকাতার হোটেলে আগুন, ফ্রিস্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত 9। অত্যন্ত মর্মান্তিক খবর, আবাসিক সহ এক শিশু সহ 9 জনের মৃত্যু। ঘুমের মধ্যে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ, তাদেরকে কলকাতা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দমকল অফিসের ঠিক পাশেই দমকল অফিসের হেডকোয়ার্টার যেখানে, তার থেকে কিছুটা দূরত্বেই কিন্তু যে হোটেল, সেই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মাঝরাতেই এই ঘটনা ঘটেছে। ঘুমের মধ্যেই আগুন লাগে এবং সেকেন্ড ফ্লোরে যে হোটেলে আগুন লাগে, সেই হোটেলে সেকেন্ড ফ্লোরে আগুন লাগে। আগুন লাগার কারণ কি আমরা সেটা জানার চেষ্টা করব, কিন্তু যে ঘটনা আপনাদের বলছিলাম, ফ্রিস্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত 9, শিশু সহ 9 জনের মৃত্যু। ঘুমের মধ্যে ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ, কলকাতা মেডিকেলে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। দমকল অফিসের পাশেই হোটেলে আগুন। আগুন লাগার ঠিক কারণ কি, কি কারণে এই আগুন লাগলো একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, অন দ্য স্পট বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, একটু জানার চেষ্টা করব কিভাবেই আগুন লাগলো, কখন আগুন লাগলো এবং বর্তমানে কি পরিস্থিতি? দেখো, রাত 2টো নাগাদ এই আগুন লেগেছে এবং প্রাথমিকভাবে দমকল যেটা মনে করছে, তারা ভেতরে যে যারা আগুন নেভাতে এবং উদ্ধার কাজে গেছিলেন তাদের প্রাথমিক যে রিপোর্ট, তাতে মনে করা হচ্ছে শর্ট সার্কিট। তবে তদন্ত সাপেক্ষ ফরেন্সিক রিপোর্ট আসবে এবং যে ডিটেলস ইনভেস্টিগেশন, তারপরেই জানা যাবে কিভাবে আগুন লেগেছে। আমরা আরও একবার ছবিটা দেখাবো যে এখানে G+4 যে বিল্ডিং রয়েছে, এখানে অনেকেই এখানে রয়েছেন। একটু আমরা কথা বলে নেব। আপনি কি ভেতরে থাকেন? আপনারা? আমার বাড়ি আছে এখানে। কোন ফ্লোরে? ফার্স্ট ফ্লোরে। কখন আপনারা বুঝতে পারলেন? 1:45, 1:30 নাগাদ হয়েছে কেসটা। 1:45 আমি জানতে পেরেছি। কি পরিস্থিতি ছিল তখন? পুরো সবাই প্যানিক ছিল স্যার, পুরো প্যানিক ছিল সবাই। মানে আপনার এখানে রেসিডেন্সিয়াল? আমি রেসিডেন্সিয়াল এখানে। এই বিল্ডিং এ মানে কি কি রয়েছে? এই বিল্ডিং এ কি কি রয়েছে মানে গদ্দি আছে, ফ্যাক্টরিজ আছে, হোটেলস আছে। ফ্যাক্টরিজ কিসের? জামা কাপড় তৈরি হয় বাচ্চাদের। আচ্ছা, বিভিন্ন অফিসও আছে? হ্যাঁ, বিভিন্ন অফিসও আছে, সব আছে এখানে। রেসিডেন্সিয়াল? রেসিডেন্সিয়াল এক আমিই আছি। আচ্ছা, আপনি ফার্স্ট ফ্লোরে? আমি ফার্স্ট ফ্লোরে থাকি। আগুনটা কোথায় লেগেছে? সেকেন্ড ফ্লোরে, ওই উপরে ওই জানলাটা যেটা যেত, ওই 2 তলায়, ওখানে হোটেল। হ্যাঁ, কি করে হয়েছে সেটাও জানি না আমি। আপনারা বেরিয়ে এসছেন সকলে? আপনারা কতজন মেম্বার ছিলেন ভেতরে? আমি তো একেলাই থাকি, আমার তো কেউ নেই, আমি একলা থাকি বাড়িতে। আচ্ছা, মানে একেবারে আপনি জানতে পারলেন? জানতে পেয়েই আমি আমার পাশের বাড়িকে সবাইকে ফোন করে ডেকে নিলাম। ওনারও তো বাড়ি গদ্দি আছে, লোক সবকো তো টেনশন হো গাই না ভাইয়া। আপনার নামটা? मीना नंदवानी। আপনাকে কেউ ডেকেছে নাকি না? হ্যাঁ, ওই আমার দাদার বাড়ি যে কারিগরগুলো থাকে, ওরা আমাকে ফোন করে বলেছে, দিদি বাইরে বেরো, আগুন লেগে গেছে। রাত 1:45। আপনি এসে দেখলেন দমকল কাজ করছে? হ্যাঁ, দমকল কাজ করছে। মানে এই যে উপরে অনেকেই তো উপরে উঠে গেছিল, ছাদে উঠে গেছে লোকগুলো ভয় পেয়ে। সবাইকে দমকল উদ্ধার? দমকল পুরো বের করেছে, দমকল পুরো বের করেছে সবাই। দমকল সঙ্গে সঙ্গেই চলে এসেছে? আমি নামালাম তো দমকল ছিল এখানে, কাজ করছিল, তো হতে পারে এসেই গেছে। কেন আমি 1:45 খবরটা পেয়েছি, তো দমকল তো আগেই চলে এসছে। এই যে ধরুন, এটা তো পুরোটাই কমার্শিয়াল বিল্ডিং, তাতে যে ফায়ার ফাইটিং সিস্টেম সেগুলো কিচ্ছু নেই, কিছু নেই। সেটা এখন বিল্ডিং এর লোককে বুঝে করতে হবে। অনেকবার বলা হয়েছিল কি ফায়ারটা করো, সব ঠিকঠাক করো। হোটেলের লোক কেউ কিছু শুনছে না, করছে না। কতগুলো হোটেল আছে এখানে? সবই ফ্লোরে 2টো আছেই আছে। অথচ মানে আপনারা বারবার বলেছেন যে ফায়ার ফাইটিং অনেকবার বলেছে দাদা। দমকল তো পাশেই, তারা কখনো ইনভেস্টিগেশন আসতো না? আমি জানি না, আমি সকালে 10:30 বেরোই, রাত 8টা ঢুকি, কি হয় আমি জানি না বিল্ডিং এ, আর আমার কোনো দরকারই নেই জানার। কিন্তু আপনারা বারবার বলেছেন কাজ হয়। মিটিং এ হয়, আমার বিল্ডিং এ মিটিং হয় স্টাফগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে, সবাই বলেছে ফায়ার এক্সটিংগুইশার জানে, কেউ করেনি। যে মেনটেনেন্স দেখছে ও করেনি। মেনটেনেন্স কারা দেখে? এই বিল্ডিং এ লোক আছে যেটা। আর এই যে হোটেল, সেটা কার হোটেল? আমি জানি না কাউকে ভাই।
কার হোটেল আছে কি আছে আমার দরকারই নেই। অর্থাৎ এখানে এই তিনি একমাত্র আবাসিক, আপনার নামটা? মিনা। মীনা দেবী যেরকম জানালেন যে এখানে একমাত্র তিনি আবাসিক রয়েছেন, তিনি ফার্স্ট ফ্লোরে। আপনার এইটাই আপনার ঘর না? এই না, ওই পাশে, অর্থাৎ এই ফার্স্ট ফ্লোরেই তিনি থাকেন। যেমন রেসিডেন্সিয়াল উনি যেমন থাকেন, তেমনি এখানে কাপড়ের কারখানা যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি সলিসিটার ফার্ম রয়েছে, এবং প্রতিটা ফ্লোরেই একটা দুটো করে হোটেল রয়েছে, অর্থাৎ একাধিক হোটেল রয়েছে। নিচে একেবারে রেস্টুরেন্ট রয়েছে, সুপার মার্কেট রয়েছে, এবং সবচেয়ে জরুরি যে বিষয় যে এখানে ফায়ার ফাইটিং সিস্টেম বারবার বলা সত্ত্বেও সেখানে লাগানো হয়নি। অর্থাৎ আমরা প্রাথমিকভাবে যে রিপোর্ট পাচ্ছিলাম, দমকলের কর্মীরা যেটা ভেতরে ঢুকেছেন তারা ফায়ার ফাইটিং সিস্টেম দেখতে পাননি। এটা একেবারে বাস্তব সত্যি, যেখানে কোনো ফায়ার ফাইটিং সিস্টেম নেই, তেমনটাই জানিয়ে দিলেন। একেবারে বিশ্বজিৎ, এই জায়গাতেই তো প্রশ্ন যে এত বড় একটা বিশাল বড় কমার্শিয়াল বিল্ডিং, যেখানে এতগুলো অফিস রয়েছে, হোটেল রয়েছে, গেঞ্জি যেমনটা বলছিল যে বস্ত্র বানানোর সরঞ্জাম রয়েছে, এত কিছু রয়েছে, সেই জায়গায় ফায়ার এক্সটিংগুইশার কিছু নেই, আগুন নেভানোর জন্য কোনো রকম যন্ত্র নেই, এবং এর পাশাপাশি এক্সিট গেট বা এমার্জেন্সি গেট সেটাও নেই, তাই তো?